হ্যাঁ চন্দু। হ্যাঁ স্যার, আপনি কি অফিসে আছেন নাকি? চন্দু, সকাল 7টা বাজে, বাড়িতেই আছি। কিন্তু স্যার আপনি যদি বাড়িতে থাকেন তাহলে অফিসে কে আছে? বৈভব দাদা আছে হয়তো, আর কে হবে? স্যার বাইরের মেইন গেটটা খোলা আর অফিসের দরজাটাও খোলা রয়েছে হাট করে। রাতে কেউ এসেছিল নাকি? যখন থেকে আমি ডিউটিতে আছি তখন থেকে এখনো পর্যন্ত কেউ আসেনি। আর স্যার রাত্রিবেলার বৈভবদার কাছ থেকে আমি নিজে চাবি নিয়েছি, আর বাইরের সবকটা দরজা আমি নিজে লক করেছিলাম। স্যার তালার চাবি খিলে আটকানো রয়েছে। যা তুই ভিতরে গিয়ে দেখ তো সব ঠিক আছে কিনা। স্যার আমি তো ভেতরে যেতেই পারবো না, কারণ অফিসের সামনের গেটের পরে যে দরজাটা রয়েছে সেটা বন্ধ রয়েছে। তুই খুলে দেখেছিস? না স্যার, আমার ভয় করছে। বৈভব দাদা। রোজ এই সময় উনি উঠে জানলার সামনে বসেন। বৈভব দাদা, বৈভব দাদা। আমি ফোন করেছিলাম, বেজেই যাচ্ছে। শুনতো একবার ভালো করে মনে কর, রাতে কেউ এসেছিল? 12টা পর্যন্ত তো আমি জেগেই ছিলাম, তারপরে আমি ঘুমোতে গেছিলাম। ইয়েস স্যার, আমি রাহুল পুরোহিত, ম্যানেজার জিডি ডিস্ট্রিবিউটার্স। আমি ফোন করেছিলাম স্যার। ওই আমাদের অ্যাকাউন্টেন্ট বৈভব বাবু সারাই দিচ্ছেন না, ফোনও তুলছেন না স্যার। ভেতরে গিয়ে দেখেছেন? না স্যার, ভিতর থেকে দরজা বন্ধ আর বাইরের লকগুলো খোলা রয়েছে। অফিসে কারোর কাছে ডুপ্লিকেট চাবি আছে? দুটো সেট আছে, কিন্তু দুটোই বৈভব দাদা নিজের কাছেই রাখেন। শোনো, চাবি তৈরি করতে পারে এরকম কাউকে আনো। স্যার বৈভব দাদার ঘর উপরে আছে, ফার্স্ট ফ্লোরে। তোমার অ্যাকাউন্টেন্ট বৈভব পাওয়ার এখানেই থাকে? হ্যাঁ ম্যাডাম, আমাদের স্যার উপরেই ওনাকে একটা ঘর বানিয়ে দিয়েছেন। এই যে স্যার। হে ভগবান। এই আলমারির ভেতর যে লকার আছে, ক্যাশ থাকে এখানে? হ্যাঁ। আমি মাত্র 3 মাস হয়েছে এখানে এসেছি। আমি অফিসটা এখনো ঠিকঠাক দেখিও নি। সন্ধ্যে 7টার সময় আসি আর সকাল 9টার সময় বেরিয়ে যাই। পুরো 14 ঘন্টা আমি ডিউটি করি ম্যাম। খুনির কাছে আগেই কিন্তু চাবি ছিল। ও প্রথমে গ্রিলের দরজাটা খুলেছে, তারপরে ভেতরের দরজা খুলেছে, ভেতরে গেছে, কাজ সেরেছে, আর বাইরে বেরিয়ে কম্পাউন্ডের মেন গেটটাও খুলেছে। তার মানে খুনির কাছে 3টে দরজার চাবিই ছিল। তাহলে অফিসেরই কেউ হয়তো দিয়েছে, আমার কাছে তো কোনো চাবিই থাকে না। আরে ভেতরে আসতে হলে কম্পাউন্ডের দেওয়াল তো পেরোতে হবে, নাকি তুই প্রথমে ওকে কম্পাউন্ডের ভেতর লুকোতে দিয়েছিলিস? না না ম্যাডাম, এখানে কেউ ছিল না। এই লকিং সিস্টেম, ওপর থেকে দড়ি ফেলা, এটা সবসময় হয়? না না, এটা তো এই 1.5 মাস আগেই শুরু হয়েছে। বৈভব দাদার অ্যাক্সিডেন্ট হয়েছিল তো হাঁটা চলায় অসুবিধা হতো, তবে থেকেই উনি উপরেই থাকতেন। এখানকার মালিক কোথায়, কোথায় থাকেন? যশবন্ত দীঘে, মুম্বাইতে থাকেন। কত লোক কাজ করে এখানে? বৈভব দাদা ছাড়া আমরা 7 জন কাজ করি এখানে। ওর ফ্যামিলির আর কেউ থাকে এখানে? না স্যার, উনি একাই থাকেন এখানে। ওনার ফ্যামিলি তো কোথরুরে থাকে। আসলে আমাদের অনেকগুলো ডিলিং ক্যাশেই হয়, অনেকটা ক্যাশ থাকে, সেজন্যই উনি এখানেই থাকেন। যশবন্ত বাবু ওনাকে খুব ভরসা করেন। কোনো লজিক তৈরি হচ্ছে না। চন্দ্রকান্ত বাইরে বসতো, চাবির 2টো সেট রয়েছে, তার মধ্যে একটা বৈভবের কাছে। ভেতরে কে এসেছিল আর কিভাবে, আর অপরাধ করে বেরিয়ে গেল? বুঝতে পারছি না স্যার, চাবি অন্য কারোর কাছে কি করে আসতে পারে? আপনার নামে লিখে গেছে দেয়ালে, রাহুল। কেন, কিভাবে, আমি বুঝতে পারছি না স্যার। লকারে কত ক্যাশ ছিল? ক্যাশ ছিল, কিন্তু কতটা ছিল সেটা আমি জানি না। বৈভব দাদার অ্যাসিস্ট্যান্ট মোহিনী জানে হয়তো।
সব মিলিয়ে 9 বার ছুরি দিয়ে মারা হয়েছে। ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। একটা হাত আর একটা পায়ে ফ্র্যাকচার আছে। আতর্কিতে হামলা করা হয়েছিল। ভয়ঙ্কর ভাবে 9 বার। খুনির ভিকটিমের উপর খুব রাগ ছিল মনে হয়। অবশ্যই এইরকম ভয়ঙ্কর হামলার পরেও ওর জীবনের স্পন্দন খানিকটা ছিল, যে কারণে দেওয়ালের নামটাও লিখতে পেরেছিল। দেওয়ালের লেটারের ব্লাড ফরেন্সিক টেস্ট করা হয়েছে। এই রক্ত ওনারই। নিজেকে ঘষতে ঘষতে নিয়ে গেছে, স্বাভাবিক। খুনি যাবার পরেই হয়েছে হয়তো, হামলা আর লুটের পরে। ম্যাডাম, চাবির আর একটা গোছা তো এই ড্রয়ারেই রাখা ছিল, মানে যেখানে বৈভব স্যার সবসময় রাখতেন। কত টাকা মিসিং আছে মোহিনী? 13,75,000। এক্স্যাক্ট? আমি কাল সন্ধেবেলায় 35,000 টাকা অ্যাড করেছিলাম। বৈভব স্যার, এটা শম্ভু স্টোরের অক্টোবরের হিসাব, 35,000। হ্যাঁ, এই নাও, ওগুলো লকারে রাখো। ম্যাডাম, এই সমস্ত ক্যাশ আজই ব্যাংকে ডিপোজিট করার কথা ছিল। এই কথাটা অফিসের কে কে জানতো যে ক্যাশ ডিপোজিট হবে আজ? ম্যাম, বৈভব স্যার, আমি আর পুরোহিত স্যারই জানতাম যে এত ক্যাশ আছে। কিন্তু ম্যাডাম, আমি তো বুঝতেই পারছি না যে পুরোহিত স্যার বৈভব স্যারের সাথে এরকম এরকম কি করে করতে পারেন। তুমি এত জোর দিয়ে কি করে বলতে পারো যে এইসব তোমার ম্যানেজার রাহুল পুরোহিতই করেছে? ম্যাডাম, আর কে করতে পারে বলুন? আমার বাবার সাথে রাহুল পুরোহিতের কি শত্রুতা ছিল? উনি যশবন্ত দাদার সব থেকে বিশ্বাসী আর সৎ কর্মচারী ছিলেন। রাহুল পুরোহিত এরকম কেন করলো? আপাতত আমরা এটা জানি যে মৃত্যুটাকে বৈভব বাবু দেয়ালে রাহুল এটুকু লিখেছিলেন। রাহুল পুরোহিতকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। রাহুল পুরোহিত? রাহুল এরকম করতে পারে না কাকিমা। যোগেশ বাবু, রাহুল পুরোহিতের কাছে আপনার নাম্বার ছিল, পঙ্কজ অথবা পূর্ণিমা দেবীর ছিল না। এটা কেন? আমাদের পুরনো বন্ধুত্ব, আমি অনেকদিন ধরেই ওকে চিনি। রাহুল কাউকে খুন করতেই পারে না, আর জামাইবাবুকে তো কখনোই না। হ্যাঁ, খারাপ তো লাগছেই। বৈভব পাওয়ার আমার সব থেকে পুরনো কর্মচারী, ভালো কাজ করতো। যাকে চুরি করা পয়সা তো রিকভার হয়ে যাবে, নতুন অ্যাকাউন্টেন্টও পেয়ে যাব। কিছুদিনের জন্য কাজটা একটু ঢিলে হলেও আবার ঠিক হয়ে যাবে। আপনার অফিসে আপনার এতদিনের পুরনো অ্যাকাউন্টেন্টের খুন হয়ে গেছে, আর আপনি ব্যবসার কথা চিন্তা করছেন। ইন্সপেক্টর, এটা তো আমার একমাত্র ডিস্ট্রিবিউশন অফিস নয়, আর আমি ছাতি চাপড়ালেই যেটা ঘটে গেছে সেটা তো আর বদলানো যাবে না। খারাপ তো লাগেই, কিন্তু আমি কি করতে পারি? এমনিতেই ওই অফিস রাহুল পুরোহিত আর বৈভব পাওয়ারই সামলাতো। আপনার জেনারেল ম্যানেজার রাহুল পুরোহিত আর বৈভব পাওয়ারের মধ্যে কি প্রবলেম ছিল? হ্যাঁ, কাজ নিয়ে দুজনের মধ্যে মাঝে মাঝে খটামুটি লাগতো। রাহুল পুরোহিত অনেকবার আমায় ফোন করেছিল যে বৈভব ওর কাজে ভীষণ নাক গলাচ্ছে, কিন্তু খুন করার মতো কিছু ঘটেছিল সেটা তো মনে হয় না। খুন করার মতন? হ্যাঁ, মানে ওইরকম সিরিয়াস। কিন্তু যদি বৈভব মরার আগে রাহুলের নাম দেওয়ালে লিখে থাকে, তার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য বা কারণ থেকে থাকবে, নয়তো এমনিতে তো আর কেউ দেওয়ালে লেখে না। মন কষাকষি ছিল বৈভব দাদার সাথে, কিন্তু স্যার এই মার্ডার ফার্ডার করে আমি নিজের লাইফ কেন নষ্ট করতে যাব? মার্ডার করার পরেও লাইফ নষ্ট হয় না রাহুল পুরোহিত, সেটা তো আমার ব্যাড লাক। মরার আগে বৈভব পাওয়ার দেওয়ালে খুনির নাম লিখে গেছে রাহুল। করবো কি করে আমি স্যার? ভিতরে যাব কি করে? চাবির দুটো সেট ছিল, আর দুটো সেটই আপনি বৈভব বাবুর কাছ থেকেই পেয়েছেন। ডুপ্লিকেট চাবি? জেনারেল ম্যানেজার তো তুমি, আর এই সিকিউরিটি গার্ড চান্দু এই মার্ডার আর লুটে তোমার পার্টনার, তাই না? না স্যার, এরকম কোনো ব্যাপার নেই। আমি বাড়িতে ছিলাম যখন চান্দু আমাকে ফোন করেছিল। সব বাজে কথা। এই চান্দু তোমার পার্টনার, আর এই ফোন টোন না, সবকিছু নাটক। না, নাটক নয় স্যার, আমি সত্যি বলছি। চান্দু এক্ষুনি মার খেতে যাচ্ছে, সব বলে দেবে ও। তুমি ভাবো এবার কি করবে? আরে স্যার, আমি যখন কিছু করিনি তাহলে কি বলবে ও? আমি তো একটা সাধারণ মানুষ সাহেব, সিকিউরিটি চাকরি পেয়েছিলাম তাই করছিলাম। সাহেব, আমি কিছু দেখিনি সাহেব। চারটে ডান্ডা যদি পড়ে না, যা দেখিসনি সব দেখতে থাকবি, আর যা দেখেছিস গড়গড় করে বলবি। সিকিউরিটির কাজ তাহলে তুই এই ঘটনা ঘটানোর জন্য নিয়েছিলি? কাল রাতে তুই শোয়ার নাটক করেছিলি? ঠিক করে বল কি করেছিস, নাহলে স্পেশাল ডান্ডা আসবে তোর জন্য। আর দাঁত থাকবে পেটে, আর পেট থাকবে অন্য জায়গায়। স্যার, বৈভব স্যার ছাড়া কেউ যদি চাবির খোঁজটা জানতো তাহলে সেটা পুরোহিত স্যার। খুব অদ্ভুত ব্যাপার স্যার।
সব তালাগুলো খোলা হয়েছে, ভাঙেনি। আপনাদেরও মনে হয় এটা রাহুল পুরোহিতের কাজ? স্যার পুরো অফিস জানে যে বৈভব স্যার আর রাহুলের মধ্যে একটা টেনশন ছিল, মানে দুজনের মধ্যে 36-এর আখড়া ছিল স্যার। কিন্তু কৈলাস, পুরোহিত স্যার নিজে এটা কেন করবে? আরে নিজে না করলেও অন্য কাউকে দিয়ে করেছে হয়তো। আর বৈভব স্যার মরার আগে ওর নামটাই লিখে রেখে কেন গেল? এই বৈভব পাওয়ারের অ্যাক্সিডেন্ট কি করে হয়েছিল? রাস্তা ক্রস করছিলেন, গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এই তো এই ল কলেজ রোডে। স্যার, আরও একটা গন্ডগোল। কি? এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে কিন্তু ফুটেজ রেকর্ডার গায়েব। কোথায় সিসিটিভি? স্যার ওই আমি বলছি, ওই যে ওই দেখুন স্যার, গ্রিলের নিচে তারের মাঝখানে লুকোনো রয়েছে, যাতে কেউ জানতে না পারে যে এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। আমি ম্যাডামকে সেটাই বলছিলাম যে এটা খুব অদ্ভুত ব্যাপার যে পুরোহিত স্যার আপনাদের সিসিটিভির ব্যাপারে কিছুই বলেননি। আর রেকর্ডার গায়েব? হ্যাঁ স্যার, আর রেকর্ডার রাহুল পুরোহিতের কেবিনেই থাকে স্যার। আসুন স্যার, আমি আপনাকেও দেখিয়ে দিচ্ছি। অমর, এতগুলো টাকা ছিল। এই মোহিনী 100% জানে এটা। টাকা কথা ছাড়ো অনিতা, কিন্তু পুরোহিত স্যার সিসিটিভির ব্যাপারে পুলিশকে কিছু বলো না কেন? কৈলাস স্যার, একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। ওই কুলকার্নি দাদা আমাকে ফোন করেছিলেন। কুলকার্নি কোথায় ও? এখনো আসেননি। সিসিটিভি রেকর্ডার সবসময় এখানেই থাকে, কিন্তু এখন নেই। পুরো প্ল্যানিং করে মার্ডার করা হয়েছে ওনাকে। আর সিসিটিভির ব্যাপারটা রাহুল কিন্তু আমাদের জানায়নি। অফিসের মধ্যে প্রত্যেকেই জানে যে পুরোহিত স্যারের রুমেই সিসিটিভি রেকর্ডারটা রয়েছে, ঠিক যেরকম ভাবে সবাই জানে যে পুরোহিত স্যার বৈভব স্যারকে কতটা ঘেন্না করতেন। আচ্ছা আচ্ছা, আমাকে ফাঁসানো হচ্ছে স্যার। আমি সত্যি জানি না বৈভব দাদা আমার নাম কেন লিখলেন। আর যদি তোমাকে কেউ ফাঁসাতে চাইতো সেটা অফিসের সিসিটিভিতে দেখা যেত। ইয়েস স্যার, সিসিটিভি স্যার। আপনি চেক করে নিন না সিসিটিভি, আপনি ভালো করে বুঝতে পারবেন যে কে এসেছিল আর কে খুন করেছে বৈভব দাদার। অ্যাক্টিংটা ভালোই করো, কিন্তু একটু বেশি ওভার অ্যাক্টিং হচ্ছে। তোমার অফিসের সিসিটিভির রেকর্ড তুমি কোথায় গায়েব করেছো? গায়েব মানে? গায়েব মানে গায়েব, তোমার কেবিনে নেই। এটা অসম্ভব। অসম্ভব তো তোমার মনে হচ্ছে, তোমার ধরা পড়া, তোমার আসল চেহারাটা আমাদের সামনে আসা, কিন্তু বৈভব পাওয়ার নিজের রক্ত দিয়ে খুনির নাম আমাদের বলে দিয়েছেন। স্যার যেই হোক না কেন ভালো করে জানতো যে আমার আর বৈভব দাদার বনিবনা হতো না। যদি সে তোমায় জেনে থাকে তাহলে তুমিও তাকে জানো। এখন আমাদেরও একটু জানতে দাও। এখন একটু পরিষ্কার করে বলো সে। হ্যালো হ্যালো শান্তা, মন দিয়ে আমার কথাটা শোনো। আমি কিছুক্ষণের মধ্যেই আমার ফোনটা বন্ধ করব, তারপরে তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে না। আমি নিজেই করব। আমি একটু বাইরে যাচ্ছি। কোথায়? আর তোমার গলার আওয়াজ শুনে তো চিন্তিত লাগছে কেন? আরে কারণ আমি চিন্তিত। এখন আর কিছু জিজ্ঞেস করো না। আমি আবার ফোন করব তোমাকে, ঠিক আছে? তুমি নিজের খেয়াল রেখো। হ্যালো হ্যালো। আমি জানি না যে বৈভব দাদা আমার নাম কেন লিখলেন যখন আমি ওখানে ছিলামই না। তাহলে বৈভব পাওয়ার তোমাকে জেনে বুঝে ফাঁসিয়েছে। একটা মৃত্যু পথযাত্রীর লোক যেতে যেতে ভাবলো মরার আগে রাহুল পুরোহিতকেই আমি ফাঁসিয়ে যাই। কেননা আমার আর ওর মধ্যে কোনো বনিবনা নেই। আমাদের দুজনের বনিবনা হতো না শুধুমাত্র কাজের পদ্ধতি নিয়ে। মরবো বা মেরে ফেলবো এরকম কোনো ব্যাপার ছিল না। আমি জেনারেল ম্যানেজার, উনি অ্যাকাউন্টেন্ট। ওনাকে আমায় রিপোর্ট করতে হতো, যেটা ওনার পছন্দ হতো না। দাদা এভাবে হয় না। এখানে বিজনেস সামলানোর কাজটা আমাকে করতে দিন প্লিজ। আপনি জানেন যে আমি কতটা কষ্ট করেছি এই শিরকের স্টোরের সঙ্গে ডিল করতে গিয়ে। এই যে সিল্কের স্টোর্স আছে না, এর কাছ থেকে 10 লাখ টাকা বার করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। এ আমাদের ব্ল্যাক লিস্টে আছে স্যার, ওকে বাদ দিন। আপনার কি মনে হয় আমি জানি না কিছু ব্ল্যাক লিস্টের ব্যাপারে? এই আউটস্ট্যান্ডিংটা ওর বাবা রামনাথ শিরকের ছিল, সঞ্জয় ওনার ছেলে। পুরোহিত স্যার, বৈভব স্যার ঠিকই বলছেন। সিল্কের স্টোরের লোকেরা 1 নম্বরে ডিফল্ট আছে। মোহিনী ম্যাডাম, আমি অ্যাডভাইস চেয়েছি আপনার থেকে। হ্যাঁ, এখানকার জেনারেল ম্যানেজারটা আমি, বুঝলেন? স্যার, যশবন্ত বাবুর প্রতি আমার কিছু কর্তব্য আছে। এদিকে লোকসান হবে, আমি কোনো ব্যবস্থা করব না, এটা আমি করতে পারবো না। আমি কিন্তু কোনো ভুইফোর লোক নই। আমি যেটা করছি সেটা আমি জানি। দেখুন দাদা, আমি আপনাকে সম্মান করি, কিন্তু এটা ভুলে যাবেন না যে এই এজেন্সিটার বস আমি। আপনি আমায় রিপোর্ট করেন,
আপনার যা মনে হয় আপনি সেটা করুন, আর আমি আমার ডিউটি করব। যে ডিউটি আপনার চেয়ারের জন্য নয়, সেটা এই এজেন্সির জন্য। এটা কোনো এক হাত দিনের ব্যাপার নয় ম্যাডাম। আগে তো দু একদিন পরে পরে হতো, কিন্তু পরের দিকে এটা রোজই হতো ম্যাডাম। পুরোহিত স্যারের ইগো কিন্তু খুব বড়। আর বৈভব পাওয়ার? বৈভব স্যার তো খুব সরল মানুষ ছিলেন ম্যাম। উনি সবসময় মুখের উপর সত্যিটা বলে দিতেন, আর যা সিচুয়েশনই হোক না কেন খুব ভালোভাবে সামলাতেন সবটা। সে তো উনি পুরো অফিসটাকেই সামলাতে চাইবেন, কিন্তু রাহুল পুরোহিতকে জেসমেন্ট ডিগি জেনারেল ম্যানেজার বানিয়েছিলেন। বৈভব তো এই ব্যাপারটা নিয়ে রাহুলকে হিংসে করতো। বৈভব স্যার হিংসে টিংসে করতেন না ম্যাডাম, উনি তো সবসময় নিজের কাজেই বিজি থাকতেন। আমি তো বলবো যে উনি একজন শান্ত স্বভাবের মানুষ ছিলেন। এই যে মোহিনী আছে না, খুব চালাক মেয়ে। কেমন? ও না বৈভব স্যারের উপর কিরকম জাদু করে রেখেছিল। জাদু মানে অমর, তুমি বলো না। স্যার সবাই বলা বলি করছিল কি মোহিনী বৈভব দাদাকে ফাঁসিয়ে দিয়েছে, ওকে নিজের বসে টেনে নিয়েছে। অ্যাফেয়ার ছিল? হ্যাঁ, এরকমই কিছু। তাহলে মার্ডার হলো কেন? টাকার জন্য? নাকি মোহিনীর কোনো নতুন প্রেমিক আছে? বিয়ে হয়েছিল? মোহিনী ডিভোর্স হয়ে গেছে স্যার। মোটামুটি 4 বছর আগে অফিস জয়েন করেছিল। আর স্যার যখনই অফিসে জয়েন করলো তখন থেকে বৈভব দাদা ওর প্রতি একটু বেশি গুরুত্ব দিত। ক্যাশের ডিটেলও পুরোহিত স্যারের থেকে বেশি জানতো এই মোহিনী। আর স্যার মোহিনী সব থেকে শেষে অফিস থেকে বেরোতো। স্যার ও অনেক সময় ধরে বৈভব স্যারের সাথে থাকতো, প্রায়শই দরজা ভিতর থেকে বন্ধ থাকতো। বন্ধ করে কি অ্যাকাউন্টসের কাজ হতো সেটা কেউ জানে না। ঘন্টার পর ঘন্টা দরজা খুলতোই না। অফিস থেকে বাড়ি যাওয়ার সবার একটা ফিক্স টাইম আছে, কিন্তু মোহিনীর জন্য না, ও বসেই থাকতো। জানি না এমন কি কাজ করতো। আর বৈভব স্যারের অ্যাক্সিডেন্টের পরে তো যেন ভালোবাসা উগড়ে পড়ছিল। খুব খেয়াল রাখা হতো, কিন্তু উইদাউট ফেল 8টা বাজার আগে বেরিয়ে যেত। কেন? 8টার সময় কি হতো? অনিতা, অমর, কি হতো 8টার সময়? 8টা সাড়ে 8টার সময় ভৈরব দাদা বাড়ি থেকে খাবার আসতো। বৈভব স্যারের এই জিনিসটা আমাদের খুব বাজে লাগতো, যে মানুষটার বউ আছে, ছেলে আছে, শহরে একটা বাড়ি আছে, তবুও রোজ অফিসে থাকে। খাবার আসতো কি করে? বৈভব স্যারের ছেলে পঙ্কজ নিয়ে আসতো স্যার। কাকিমা, বডি কালকে সকালে পাওয়া যাবে এরকম আমাকে বললো। যোগেশ, তুই এরকম কি করে বলতে পারিস যে রাহুল কোনো কিছু করতে পারে না? কেননা কাকিমা, রাহুলকে আমি আজকের থেকে চিনি না, অনেক বছর ধরে চিনি। জামাইবাবু জেডি ডিস্ট্রিবিউটর কোম্পানিতে জয়েন করার আগের থেকে। কিন্তু বাবা নিজে লিখেছে ওর নাম দেওয়ালে, নিজের রক্ত দিয়ে। যোগেশ মামা, নিজের রক্ত দিয়ে। দেওয়ালে যে লেখাটা রয়েছে সেটা তো জামাইবাবুর কে বলেছে? বল পঙ্কজ, কেউ তো জোর করেও লেখাতে পারে, তাই না? পুলিশকে বোকা বানানোর জন্য, হতে পারে রাহুলকে ফাঁসানোর জন্য। স্যার 12 বছর লেগে গেছে আমার এই জেনারেল ম্যানেজারের পজিশনে পৌঁছতে। অনেক কষ্ট করেছি স্যার। প্রত্যেকটা জবে কোথাও না কোথাও কারো না কারোর সঙ্গে ইগো ইস্যুস থাকতো, এগুলো হয় প্রফেশনাল লাইফে। কিন্তু আপনি গিয়ে জিজ্ঞেস করুন সবাইকে, আমি কাউকে খুন করিয়েছি? কাউকে চড় পর্যন্ত মারিনি। বৈভব পাওয়ার মরার আগে তোমার নাম লিখেছিল রাহুল। সিসিটিভির ফুটেজও তোমার ঘর থেকে গায়েব হয়েছিল। স্যার আমি শিওর হয়ে বলতে পারি যে অন্য কেউ এই খেলাটা খেলছে আর আমার কাঁধে বন্দুকটা রেখেছে। স্যার এটাও তো হতে পারে যে কেউ লাশের আঙুল ধরে লিখিয়েছে আমার নাম। আর স্যার এই পৃথিবীতে আমি একাই তো রাহুল নই। কিন্তু অফিসে তো তুমি একমাত্র রাহুল, তাই না? এক সেকেন্ড স্যার, আমাদের অফিসে আরো একটা রাহুল আছে। কি? কিন্তু অদ্ভুত ব্যাপার, কেউ অফিসে আপনাদেরকে এই ব্যাপারটা বলেনি। হতেই তো পারে স্যার, যেমন আমি আপনাকে সিসিটিভি ফুটেজের ব্যাপারে বলতে ভুলে গেছিলাম, সেরকম অফিসে বাকিরা আপনাকে রাহুল কুলকার্নির ব্যাপারে বলতে ভুলে গেছে। কে এই রাহুল কুলকার্নি? আমাদের ট্রান্সপোর্ট ইনচার্জ রাহুল কুলকার্নি। এটা তুমি এখন বলছো দীপক? এত বড় একটা কথা? ম্যাডাম, আমি কৈলাস স্যারকে বলেছিলাম যে কুলকার্নি দাদা অফিসে আসেননি, আর অফিসে সবাই ওনাকে কুলকার্নি দাদাই বলে, কেউ ওনাকে রাহুল বলে ডাকে না। কিন্তু ওনার নামও রাহুল। তাহলে এই রাহুল কুলকার্নি শুধু ফোন করেছিল, ও তো অফিসে আসেইনি। আসেনি ম্যাডাম, হতে পারে আপনাদেরকে অফিসের বাইরে দেখে আমাকে ফোন করেছিল হয়তো। হ্যাঁ কুলকার্নি দাদা, তুমি কোথায়? আরে দীপক, এখানে পুলিশ টুলিশ কেন রে? কি হয়েছে অফিসে? ওই বৈভব দাদার মার্ডার হয়ে গেছে কুলকার্নি দাদা, মার্ডার? আর ম্যানেজার স্যারকে ধরে নিয়ে গেছে। ম্যানেজার স্যার?
কেন? কেন মানে? আরে একই তো ওনাদের মধ্যে ঝামেলা ছিলই, তার উপর বৈভব দাদা মারা যাওয়ার আগে নিজে রক্ত দিয়ে দেওয়ালে রাহুলের নাম লিখে গেছে। কিন্তু ম্যাডাম তখন আমার মাথায় আসেনি যে কুলকার্নি দাদার নামও রাহুল। আর এমনিতেও ম্যাডাম এই রাহুল কুলকার্নিরও বৈভব স্যারের সঙ্গে কম ঝামেলা ছিল না, কোন ব্যাপার নিয়ে? টাকা পয়সা নিয়েই। আর এত লেট করে এই কথাটা আমাদের জানালে? ম্যাডাম আমার হাজবেন্ড অফিসের এই মার্ডার ফ্যাটারের ব্যাপারে কিচ্ছু বলেনি। এটা বললো যে গায়েব হচ্ছি, ফোন বন্ধ করছি, ইত্যাদি ইত্যাদি, কিন্তু কেন সেটা বলেনি। না ম্যাডাম কিচ্ছু বলেনি, আমি ওনাকে জিজ্ঞাসাও করেছিলাম কিন্তু উনি খুব চিন্তিত ছিলেন। আর এই যে মিসেস রাহুল কুলকার্নি, অপরাধীকে সাপোর্ট করা বা পুলিশ থেকে তাকে বাঁচানো এটাও একটা অপরাধ, অনেক বড় শাস্তি হতে পারে। না ম্যাডাম আপনি এরকম বলবেন না, আমার হাজবেন্ড খুনি না, ও কারণ মার্ডার ফ্যাটার করতেই পারে না। রাহুল কুলকার্নির উপর রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ম্যানেজার রাহুল পুরোহিতের উপর নজর রাখো, ক্লিন চিট তাকে দেওয়া যায় না। হ্যাঁ স্যার। স্যার আরেকটা অ্যাঙ্গেল সামনে এসেছে, মোহিনী আর বৈভবের অ্যাফেয়ার, অফিসের লোকেরা বলল। কিছু এলো ওই অ্যাঙ্গেল থেকে? মার্ডারের কারণ? স্যার মোহিনীর দিক থেকে না, কিন্তু বৈভবের ফ্যামিলির দিক থেকে হতে পারে। কে? বৈভব পাওয়ারের ছেলে পঙ্কজ না তার শালা যোগেশ? স্যার অফিসের লোকেদের কথা অনুযায়ী পঙ্কজ প্রত্যেকদিন 8টা থেকে 8:30 নাগাদ ওর বাবাকে খাবার দিতে আসতো। আর ওয়াচম্যান চন্দ্রকান্ত থেকে জানলাম যে সেদিন অফিসে শেষ এসেছিল এই পঙ্কজ। হ্যাঁ স্যার, পঙ্কজ সবার শেষে এসেছিল। আমি ভয়ে আপনাকে বলতে ভুলে গেছিলাম। তারপরে বল। পঙ্কজ উপরে গেল, তারপর খাবার দিয়ে নিচে এলো, তখন বৈভবদা আমাকে চাবিগুলো দেয়, আর আমি দুটো গেটই বন্ধ করে দিয়েছিলাম। পঙ্কজ কি আর ফিরে এসেছিল? 12টা পর্যন্ত তো আসেনি, তারপর আমি শুতে চলে গেছিলাম। আমি জানি না সাহেব যে তারপরে আসলে কি হয়েছিল। বাপের মহিলা অ্যাসিস্ট্যান্ট মোহিনীর সাথে অ্যাফেয়ার হলো, আর যুবক ছেলে বাপকে মেরে ফেললো। অসম্ভব নয় স্যার, রাগ অভিমান বহুদিন ধরে জমা হচ্ছিল। একজন নিজের স্ত্রী আর ছেলে থাকা সত্ত্বেও আলাদা থাকছিল। যে ভালোবাসা স্ত্রীর পাওয়ার কথা ছিল সেটা যুবতী প্রেমিকা পাচ্ছিল। রাগের মাথায় ছেলে মেরে দিল। দেওয়ালে রাহুলের নাম লেখা হয়েছে। অফিসের মধ্যে দুটো রাহুল, জেনারেল ম্যানেজার রাহুল পুরোহিত হাতে ছিল, ট্রান্সপোর্ট ম্যানেজার রাহুল কুলকার্নি নিরুদ্দেশ। এখন একটা তৃতীয় অ্যাঙ্গেল এসছে, বৈভব পাওয়ারের ছেলে পঙ্কজ। মোহিনীর সাথে প্রেমের সুবাদেই কি এই খুন, না শুধু 13,75,000 চুরি, না দুটোই, না তৃতীয় কোনো সম্ভাবনা? স্যার চুরি হওয়া টাকার জন্য শান্তার বাড়িতে কিন্তু সার্চ করা হয়েছে, কিন্তু কিছু বেরোলো না। ময়ন কিছু বলেছে? নতুন কিছু বলেনি স্যার, বারবার একই কথা বলছে যে ও কিছু জানে না। ছেড়ে দাও ওকে, বাড়ি পাঠিয়ে দাও। ও মনে করুক ও বেঁচে গেছে, কিন্তু ওর উপর জোরদার নজর রাখো। আর এই শান্তার ফোনও ট্যাপ করো। রাহুল কুলকার্নি ওকে ফোন অবশ্যই করবে। শান্তা, তুমি বাড়ি যেতে পারো। মানে ম্যাডাম আসলে আসামি ধরা পড়েছে না? হ্যাঁ, দেওয়ালে যে রাহুল নামটা লেখা ছিল তার সাথে তোমার স্বামী রাহুলের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ স্যার, আমি গেছিলাম সেদিন রাতে বাবাকে খাবার দিতে, তখন প্রায় 8টা বাজে। গত 1.5 মাস ধরে রোজ যেতাম। বাবার হাতে পায়ে ফ্র্যাকচার হয়েছিল, এর আগেও অনেকবার গেছি আমি। তাহলে অফিসের গেটের সমস্ত চাবি তোর কাছে আছে? তোর বাবার কাছে চাবির দুটো সেট ছিল, তোর কাছেও চাবি ছিল, তাই না? স্যার আপনি বলতে কি চান? আমি মেরেছি আমার বাবাকে। মোহিনীর সাথে তোর বাবার অ্যাফেয়ার নিয়ে ঝামেলা তো ছিলই, পাক্কা। বাবার অ্যাফেয়ার ওনার অ্যাসিস্ট্যান্ট মোহিনীর সাথে? অ্যাসিস্ট্যান্ট মোহিনী ছাড়া অফিসে অন্য কোনো মোহিনী আছে? ব্যাস, বাবা খাবার খেলো আর আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। চাবি, চাবির একটা সেট তোর কাছে আছে, তুই 12টার পরে ফিরেছিস। প্রথম কথা হলো আমার কাছে কোনো চাবির সেট নেই। আর ধরে নিন আমার কাছে চাবির সেট ছিল, যদি থাকতো তাহলে কি হতো? কম্পাউন্ডের মেইন দরজা তো ভেতর থেকে বন্ধ থাকে, তাহলে সেক্ষেত্রে আমি কি করে ভেতরে ঢুকতাম? দাখিল তুই হয়েছিস, তুই বল। দেওয়াল টপকে।
এভাবেই দাখিল হয়েছিস তাই না? আমি আমার বাবাকে হারিয়েছি, শোক পালন করছি, তবু আমার কমন সেন্স ঘাস খেতে যায়নি। ধরুন মেনে নিলাম যে আমি ওই দেওয়াল টপকে ভেতরে ঢুকেছি, কিন্তু স্যার আপনি এটা ভাবুন, যদি আমার কাছে চাবি থাকতো, যদি দেওয়াল টপকে আমি ভেতরে যেতাম, তাহলে স্যার আমি অফিসের দরজা আর মেন কম্পাউন্ডের দরজা খুলে কেন যেতাম? যেভাবে দেওয়াল টপকে আমি ভেতরে গেছিলাম সেভাবে দেওয়াল টপকেই বাইরে আসতে পারতাম। এতে সন্দেহ আরো বেড়ে যেত না স্যার? তুই দেওয়ালের মধ্যে শুধু রাহুল লিখেছিস, কিন্তু তুই এটা জানিস যে অফিসের মধ্যে দুটো রাহুল আছে। কেন? যাতে আমরা দুইজন রাহুলের পিছনে পড়ি, ওদের জিজ্ঞাসাবাদ করি আর কিচ্ছু না পাই। ঠিক সেরকম এই দেওয়াল টপকানো, দরজা খোলা, সব ওই উদ্দেশ্যেই করা হয়েছে। স্যার এভাবে হয়েছে, সেভাবে হয়েছে, এসব আপনারাই সামলান না। আমি শুধু এটা জানি যে আমার বাবা খুন হয়েছে। যদি আপনাদের আমার ওপর সন্দেহ থাকে তাহলে আপনারা প্রমাণ করুন। আপাতত আমি যেতে চাই। আমি যেতে পারি? এসব কি বলছেন আপনি ম্যাডাম? আমার বড় দাদার মতো ছিলেন বৈভব স্যার, ওনার সাথে অ্যাফেয়ার, এটা আপনারা ভাবতে পারলেন কি করে? এই কথাটা নিশ্চয়ই আপনার মাথায় আমাদের ওই অনিতা ঢুকিয়ে দিয়েছে, পিএনপিসি করার মাস্টারও। বৈভব পাওয়ারের ক্লোজ ছিলে না তুমি? ম্যাডাম ক্লোজ হওয়া আর অ্যাফেয়ার থাকার মধ্যে যথেষ্ট তফাৎ লোকে আছে। প্রথমে কাছাকাছি আসে, তারপরে অ্যাফেয়ার হয় ম্যাডাম। কখনো খোলাখুলি, কখনো বন্ধ দরজার ভেতরে। স্যার আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। বৈভব পাওয়ার কিন্তু এই দুনিয়াতেই নেই। স্যার আমি আপনাকে বলেছি বৈভব স্যার খুবই ভালো মানুষ ছিলেন। আমার ডিভোর্স হয়ে গেছিল, আমার অ্যাকাউন্টে, আমার পার্সে 100টা টাকাও ছিল না। তখন আমি ভাগ্যের চড়েই চাকরিটা পাই। আর যখন বৈভব স্যার জানতে পারেন যে আমার অবস্থা এত খারাপ, তখন উনি নিজে থেকে আমাকে সাহায্য করেন, মানবিকতার খাতিরে বড় দাদার মতো পাশে দাঁড়ান। এই চাকরি আপনাকে বৈভব বাবু দিয়েছিল? আগে থেকেই সম্পর্ক ছিল? আগে না, আমি চাকরিটা ভাগ্যের চড়ে পেয়েছিলাম, আর আমি পরিশ্রম করে অ্যাকাউন্টসটা শিখেছিলাম। আর বৈভব স্যার খুব যত্ন করে আমাকে অ্যাকাউন্টিংটা শিখিয়েছিলেন। আমি ওনার কাছে ঋণী ম্যাডাম। অনেক দেখাশোনা করেছিলে তুমি বৈভবের অ্যাক্সিডেন্টের পরে। উনি তো রুমেই থাকতেন। উনি আমার বস ছিলেন, ওনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, উনি ওখানে একা থাকতেন, তো আমি ওনার হেল্প করবো না তো আর কে করবে ম্যাডাম? ওনার স্ত্রী পূর্ণিমা দেবী কিংবা ওনার ছেলে পঙ্কজ? হ্যাঁ নিশ্চয়ই, আর ওনারা করছিলেনও, কিন্তু ওনারা তো এখানে থাকতেন না ম্যাডাম। আর যখন আমি অফিসে থাকতাম আমি ওনাকে হেল্প করতাম। আর ম্যাডাম উনি আমার সঙ্গে অ্যাফেয়ার করার জন্য অফিসে থাকতেন না। আমি চাকরি জয়েন করা 10 বছর আগে থেকে অফিসে থাকতেন, কারণ আমাদের বড় সাহেব ওনাকে পুরো বিশ্বাস করতেন। দেখুন ম্যাডাম, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না। যদি আমার বৈভব স্যারের সঙ্গে কোনো অ্যাফেয়ার থাকতো কিংবা আমি ওনার সঙ্গে শুতাম, তাহলে আমি আপনাকে আগেই সেটা বলে দিতাম, কিন্তু সেরকম কিছু নয়। আর পঙ্কজ যদি এই কথাটা বিশ্বাস করে তার বাবাকে মার্ডার করে থাকে, তাহলে এটা ওর জীবনের সবচেয়ে বড় ভুল। আমার বৈভব স্যারের সঙ্গে কোনো অ্যাফেয়ার ছিল না, উনি আমার বড় দাদার মতো ছিলেন, আর কিচ্ছু নয়। পঙ্কজ পাওয়ার আমাদের রেডারে ছিল। রাহুল পুরোহিতকে আমরা এখনো পর্যন্ত ক্লিন চিট দিইনি। যোগেশের উপরও আমাদের সন্দেহ যায়নি, ও বৈভব পাওয়ারের শালাও ছিল আর রাহুল পুরোহিতের বন্ধু। ক্রাইম সিনে লেখা থাকা রাহুল, এটা কি বৈভব পাওয়ার নিজে লিখেছিল, না খুনি আমাদের বিভ্রান্ত করার জন্য লিখেছিল? এই ব্যাপারে কোনো লিড আমাদের সামনে আসেনি। হ্যালো হ্যালো শান্তা, আমি বলছি। রাহুল, রাহুল কোথায় তুমি? ওখানে সব ঠিক আছে তো? পুলিশ কি আমাকে এখনো খুঁজছে? পুলিশ এখন আর সন্দেহ করছে না তোমাকে। কেন? কারণ ওরা আসল খুনিকে ধরে ফেলেছে। তুমি বাড়ি চলে আসো। এই কথাটা বলার জন্য কবে থেকে অপেক্ষা করছিলাম আমি। প্রথমে ফোন অন করো, তারপরে তাড়াতাড়ি বাড়ি চলে আসো। স্যার, রাহুল কুলকার্নি শান্তাকে পিসিও থেকে ফোন করেছিল। পিসিও লোকেশন পুনে স্টেশনের কাছেই আছে। চলো চলো তাড়াতাড়ি রেলওয়ে স্টেশন। চল। স্যার স্যার স্যার, আমি পালাচ্ছিলাম না, আমি বাড়িতেই ফিরছিলাম। স্যার, তোকে বাড়িতেই ফেরাতে এসেছি। এমন বাড়ি ফেরাবো, পালানোর কথা চিন্তাও করবি না। ম্যাডাম আপনিই বলেছিলেন আমার হাজবেন্ড নির্দোষ, খুনি ধরা পড়েছে। খুনি তোমার স্বামী শান্তা, আর এখন আমরা ওকে ধরে ফেলেছি। ম্যাডাম 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 আপনি এরকম করতে পারেন না ম্যাডাম। আমি আপনাকে বলেওছিলাম যে ও সেদিন রাতে বাড়িতেই ছিল, কোথাও যায়নি। ম্যাডাম ম্যাডাম প্লিজ আমার কথা শুনুন ম্যাডাম। স্যার, আমি এই কারণে পালিয়েছিলাম যে ভেবেছিলাম আমার উপর টর্চার হবে, আর ভয়ের চোটে আমি সেই সব মেনে নেবো যে আমি কখনো করিনি। অনেক অভিজ্ঞতা আছে আমাদের টর্চারের। আগে যাওয়ার অভিজ্ঞতা আছে নিশ্চয়ই, হিস্ট্রি আছে। আরে না না স্যার, আপনি যে কাউকে জিজ্ঞেস করে নিন আমার সম্পর্কে।
আমি জেডি অফিসে শুধু ট্রান্সপোর্টের কাজটাই দেখি, আজ পর্যন্ত 1 টাকাও সরাইনি স্যার। কি ও আমাকে ভাসাচ্ছে? এটা বল, ডুপ্লিকেট চাবি কোথা থেকে বানালি, কবে বানিয়েছিস? কোন ডুপ্লিকেট চাবি স্যার? কম্পাউন্ডের গেটের চাবি, মেইন গেটের চাবি, আর মেইন গেটের ভেতরের দরজার চাবি। আমি কোনো চাবি বানাইনি স্যার। আরে বৈভব দাদা আমাকে কখনো চাবি দেয়নি। তাও পাকা খুনির মতন নিজের ফোনটা সুইচ অফ করেছিস, আন্ডারগ্রাউন্ডে ছিলিস। টর্চারের ভয়ে স্যার। স্যার আমাকে মারবেন না প্লিজ, আমি সবকিছু মেনে নিচ্ছি স্যার। আমি খুন করেছি, আমি টাকা চুরি করেছি। আর বৈভব পাওয়ার দেওয়ালে তোর নামই লিখেছে। হ্যাঁ স্যার, ওটাও বৈভব দাদা আমাকে কুলকার্নি বলেই ডাকতো, আর রাহুল পুরোহিতকে পুরোহিত স্যার বলেই ডাকতো। এটা খুবই অবাক কাণ্ড স্যার যে উনি দেওয়ালে রাহুল লিখে দিয়েছিলেন। কি বলছিস তুই? স্যার কেউ আমাকে ফাঁসাচ্ছে স্যার, ওটা বৈভব দাদা মনে হয় দেওয়ালে লেখেনি স্যার। পুরো অফিস আমাকে কুলকার্নি বলে ডাকে স্যার। রাহুল তো কেউ বলেই না, আর বৈভব দাদা তো কখনোই না, একদম না স্যার। কাল আমি সারা দিন এটাই ভাবছিলাম যে কে হতে পারে। তাহলে বল, সারাদিন কি ভাবলি, কে হতে পারে? স্যার আমি জানি না স্যার, আমি সত্যি বলছি আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। স্যার কুলকার্নি কথাটা তো ঠিক বলছে। বৈভব স্যার কুলকার্নিকে শুধু কুলকার্নি বলেই ডাকতেন, আর রাহুল পুরোহিতকে পুরোহিত স্যার বলে ডাকতেন। অফিসের বাকিরাও। হ্যাঁ ম্যাডাম, এটা তো ঠিক কথা। পুরোহিত স্যার আর কুলকার্নি একে অন্যকে এভাবেই ডাকতেন। স্যার ফরেন্সিক টিমের কথা অনুযায়ী কোনো আহত ব্যক্তি অত পরিষ্কার করে লিখতেই পারে না। আর স্যার বৈভব পাওয়ার যখন দুজন রাহুলকে রাহুল বলেই ডাকতো না, তাহলে লিখবে কেন? পয়েন্ট তো আছে স্যার। তাহলে এটা হতে পারে যে খুনি এই ব্যাপারটা জানে যে বৈভব পাওয়ারের 2 জন রাহুলের সঙ্গে বনিবনা ছিল না, সেই জন্য আগে ও খুন করেছে, তারপর বৈভব পাওয়ারের আঙুল দিয়ে তার রক্তেই লিখে দিয়েছে রাহুল, যাতে সারা পৃথিবী আর আমরা বিভ্রান্ত হই, আর আমরা পড়ে থাকি ওই 2 রাহুলের পিছনে। স্যার রাহুল নামে 2 জনের বাইরে আমরা তৃতীয় সাসপেক্টের খোঁজ পেয়েছি, বৈভব বাবুর ছেলে পঙ্কজ পাওয়ার। যদি পঙ্কজের বাবার উপর শুধু রাগই থাকতো তাহলে টাকা পয়সা নিত না। স্যার হতে পারে এই খুনটার মোটিভ শুধুমাত্র চুরি। 13,75,000 টাকা কম নয় স্যার। অফিসের সব এমপ্লয়ীদের আমাদের স্ক্যানারে ফেলা উচিত, কারণ সবাই দুজন রাহুলের আর বৈভব পাওয়ারের মধ্যে শত্রুতার কথা জানতো। এখন বৈভবের পরিবারের মতন সারা অফিসই আমাদের সন্দেহের লিস্টে চলে এলো। আমরা অন্ধকারে হাতড়াচ্ছিলাম, কোনো উপযুক্ত প্রমাণ পাচ্ছিলাম না ইনভেস্টিগেশনের জন্য। আসলে এই খুনটার উদ্দেশ্য কি? কিন্তু একটা ব্যাপারে আমরা শিওর ছিলাম যে এটা ভেতরের কথা। এতে কোনো সন্দেহ নেই যে খুনি ভদ্রলোকের সমস্ত ব্যাপারে খোঁজখবর নিয়েই এই খুনটা করেছিল। আরে চল তাড়াতাড়ি তোল ভিতরে ঢোকা। জেডি ডিস্ট্রিবিউটার্স এর সমস্ত কর্মচারীর ইতিহাস আমরা খুঁড়ে বার করলাম, ক্রিমিনাল কানেকশনও খুঁজে বার করার চেষ্টা করলাম, খোঁজ লাগানোর চেষ্টা করতে লাগলাম যে এদের মধ্যে কারোর কোনো ক্রিমিনাল কানেকশন কি এই খুনের সঙ্গে জড়িত বা নয়। আমাদের সব থেকে বেশি সন্দেহ সেই পীড়িতের ছেলে পঙ্কজের উপর ছিল, কিন্তু আমরা তার বিরুদ্ধে বা অন্য কোনো সন্দেহভাজনের বিরুদ্ধে কোনো সূত্র পাইনি। স্যার 2 রাহুল আর পঙ্কজের ফোন লোকেশন ওদের বাড়িই ছিল 4 নভেম্বর রাত থেকে 5 নভেম্বর সকাল। রাহুল, দেওয়ালে রাহুল লিখে ছেড়ে দেওয়া হলো, চাবির ব্যবহার সিসিটিভির রেকর্ডারে গায়েব। এটা কোনো সাধারণ চোর বা বাইরের লোকের কাজ নয়। স্যার ওয়াচম্যান চন্দু 3rd ডিগ্রির পরও নিজের কথা থেকে সরেনি। আর স্যার আমার মনে হয় ও সত্যি সব বলছে। থেকে বড় সত্যি যে খুনি ওই অফিসেরই 6-7 জন কর্মচারীর মধ্যে, ওই অফিসেরই দরজা, তালা এবং চাবির মধ্যে এই কেসের রহস্য লুকিয়ে আছে। কদম, আমরা কোনো আসল সূত্র মিস করছি। ওই আসল সত্যটা শেষমেশ আমাদের কাছে এলো। এই সূত্রটায় অতীতের ধুলো জমেছিল, সেটা পরিষ্কার করে সেখান থেকেই বর্তমানের রূপটা পাওয়া গেল। স্যার মনে হচ্ছে এটাই আমাদের সূত্র, আর এটাই আমাদের অপরাধী। কোলাপুর পুলিশ স্টেশনে ফাইল চেয়েছি স্যার। গুড, পর্দা তোলার সময় চলে এসছে। দীপক চেতলে, রাম স্যার। মুখে রাম আর হাতে ছুরি। চল বল ওই ছুরিটা কোথায়, যেটা দিয়ে তুই বৈভব বাবুর গলা কেটেছিলি? আপনি এটা কি বলছেন স্যার? আমি তো এই জেডি কোম্পানির একজন সামান্য ড্রাইভার স্যার। স্যার আমার মনে হচ্ছে কেউ আমার ঘাড়ে বন্দুক রেখে গুলি চালাচ্ছে। ওই ঘাড়টা আমাকে দেখা, আমি ভেঙে দেবো ওটা। গাড়িতে তো লোকে
চল চল স্যার কি চল, বলছেন স্যার চল। আপনি এটা স্যার স্যার কি করছেন স্যার 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 আমি কিছু করিনি স্যার স্যার কি করছেন স্যার স্যার আমার কথাটা বোঝার চেষ্টা করুন স্যার ধোয়া তুলসী পাতা। রাখি চিতলে 4 ডিসেম্বর তোর স্বামী বাড়িতে ছিল না, একদম মিথ্যে বলবি না। ও তো নাইট ডিউটিতে গেছিল, জেডি এজেন্সিতে টেম্পো চালায় ও। কখন ফিরেছে? সকালে ফিরেছিল ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, আমার স্বামীর বৈভব স্যারের মার্ডারে কোনো হাত নেই। স্যার কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। দীপক, তুমি যেটা চুরি করেছিলে না সেটা সিসিটিভির বাইরের দিককার, কিন্তু একটা রেকর্ডার ভেতরের দিকে থাকে, হুইচ ইজ কল্ড ইন্টারনাল রেকর্ডার। কি বলে? ইন্টারনাল রেকর্ডার। আমি বলেছিলাম না? এ জানে না নিশ্চয়ই। না না স্যার আপনি মিথ্যে কথা বলছেন। যদি সেরকমই কিছু হতো তাহলে খুনের দিন সকালবেলায় সবকিছু পরিষ্কার হয়ে যেত। স্যার ভিতরে কোনো রেকর্ডার নেই। তুই টেম্পো ড্রাইভার, ক্লাস 7 ফেল, আর তুই সিসিটিভির ব্যাপারে সব জানিস? আমি বলবো কি করে? 4 বছর আগে কোলাপুরে তুই চুরি করার সময় সিসিটিভিতে ধরা পড়েছিলি, আর এবার তুই সিসিটিভির রেকর্ডারই গায়েব করে দিলি। মঙ্গতরাম ট্রেডিং, সাল 2013, কোলাপুর। দীপক চেতলে ওই টেম্পো ড্রাইভার? কোলাপুরেও চাবি দিয়ে দরজা খোলা হয়েছিল। মঙ্গতরাম ট্রেডিং কোম্পানি থেকে 4.5 লাখ টাকা নিয়ে পালিয়েছিল, সিসিটিভি ধরিয়ে দিয়েছিল। তোর বউ সবকিছু বলেছে। ও বলেছে তুই বলে গেছিলিস রাত্রিরে ডেলিভারি ডিউটি, কিন্তু টেম্পু তো সারা রাত জেডি অফিসের সামনে দাঁড়িয়ে ছিল, আর পরদিন সকালে যখন ফেরত এলো টাকা নিয়ে এলো, অনেক অনেক টাকা। তুই তোর ফোনও জেনে বুঝে বাড়িতে রেখে গেছিলি। তুই জানতিস পুলিশ সকলের কল রেকর্ড বের করবে। খুব বুদ্ধিমান তুই, তাই না? তোর চুরি ধরা পড়ে গেল। এখন যদি সবকিছু মুখ দিয়ে বলিস না, তবে আগামী দিনেও বলার অবস্থায় থাকবি। শেয়ানাবাজি করলে না, না বলার অবস্থায় থাকবি, না চলার অবস্থায়। হ্যাঁ আমিই করেছিলাম স্যার। সেটা তো আমরা ভালোভাবেই জানি। তুই এটা বল কিভাবে করলি? আর ভেতরে ঢুকলি কি করে? ঢুকিনি স্যার, আমি ভিতরেই ছিলাম, বাইরে বেরোইনি। আমি সবার টাইমিং জানতাম। মোহিনী সবার শেষে বেরোতো 7টা থেকে 8টার মধ্যে। তারপর 8টা থেকে 8:30টার মধ্যে বৈভব দাদার ছেলে পঙ্কজ খাবার নিয়ে আসতো। আমি পঙ্কজের চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আমি জানতাম চন্দু তারপরে সমস্ত দরজায় তালা লাগিয়ে দেবে। আমি দেখলাম ও সেই কাজটা করছে। আমি চন্দুর সমস্ত কাজের ব্যাপারেও জানতাম। ও রাত্রি 12টা 12:30 পর্যন্ত জেগে থাকতো, তারপর নিজের কেবিনে ঘুমোতে চলে যেত। আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করলাম, আর তারপর গেলাম উপরে। ছুরিটা নিজের সাথে নিয়ে এসেছিলি? হ্যাঁ স্যার আমি জানতাম যে সিসিটিভি ক্যামেরা রেকর্ডার পুরোহিত স্যারের ঘরে রাখা থাকে। বাইরে কি করে বেরোলি? আমি বহুদিন ধরে নজরে রেখেছিলাম, আর খেয়াল করেছিলাম অফিসের দরজা আর কম্পাউন্ডের গেটের চাবি কোথায় রাখা থাকে। টাকাগুলো কোথায় দীপক চিতলে? দীপকের বাড়ির পিছন থেকে আমরা সমস্ত টাকা উদ্ধার করলাম। দীপক ওই 13,75,000-এর মধ্যে শুধু 4,000 টাকা খরচা করেছিল। রাহুল বাবু, আপনার একটা খুব ভুল করেছেন যে দীপকের ব্যাকগ্রাউন্ড চেক না করেই তাকে চাকরিতে রেখেছেন। স্যার, দীপক তো অনেক আগে থেকেই ছিল আমাদের এখানে চাকরিতে। বৈভব দাদাই ওকে অ্যাপয়েন্ট করেছিল। তার মানে হচ্ছে দীপক বহুদিন ধরে এটা প্ল্যানিং করছিল, ডিটেলে স্টাডি করছিল অনেক দিন ধরে। এমনি এমনি মেরে দিল বৈভব দাদাকে শুধু টাকার জন্য।
কাজের ব্যাপারে আমি কখনো তোর বাবাকে কোনো সন্দেহ করিনি পঙ্কজ। ওই মোহিনী, ওতে কোনো সত্যি নেই তো? তুমি বাবাকে সবসময় বিশ্বাস করেছ, তাহলে এখন কেন সন্দেহ করছো যখন উনি আমাদের সাথে নেই? আর এমনিতেও আর কি এসে যায় বলো মা? দরজাটা শুধুমাত্র ক্যাশ কাউন্টিং এর জন্যই বন্ধ থাকতো, আর ক্যাশ এত বেশি হতো যে কয়েক ঘন্টা লেগে যেত। আর এরপর যদি কারোর ক্যারেক্টারের উপর কোনো রকমের ডাউট থাকে, আর স্পেশালি তোমার ম্যাডাম অনিতা কেলকার, তাহলে নিজের স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে সত্যিটা দেখো আর চেষ্টা করো সেই মানুষগুলোকে জিজ্ঞেস করার যে ঘটনাটা কি। এই সমস্ত মন গড়া কাহিনী আর বানিও না। এরপর যদি তুমি আমার নাম খারাপ করার চেষ্টা করো না অনিতা, তো আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। কারোর অতীতটা ঘেটে তার বর্তমানকে বিচার করাটাই হয়তো ঠিক কাজ নয়, কিন্তু ভরসা হলো এমন একটা কথা যেটা বর্তমান আর অতীতের মধ্যে মেলবন্ধন করে, ভবিষ্যৎ দিকের অনুমান করে। কোনো ব্যক্তি কি করেছিল, কি করতে চলেছে, এটা নির্ভর করে সে ভবিষ্যতে কি করতে পারে। এটা খুবই স্বাভাবিক যখন কারোর সঙ্গে সম্পর্ক হয়, ব্যবসায়িক বা নিজস্ব। ওই ব্যক্তির সম্পূর্ণ জীবন একটা দলিল হিসাবে সামনে আসে। আমরা বিচার করতে পারি যে সম্পর্ক রাখা উচিত না রাখা উচিত নয়। আগে না, এটা কারোর কোনো চরিত্র বিশ্লেষণের ব্যাপার নয়, শুধু একটা সম্পর্ক জোড়ার লাভ এবং ক্ষতির প্রশ্ন। ঠিক সেইভাবে যেভাবে মানুষের অতীতের প্রশ্ন ওঠে, তবে তাকে এই ব্যাপারটা বুঝতেই হবে যে আজকে সম্পন্ন হওয়া ভুল কাজ আগামী দিনে উন্মোচন হবে সেটাই নিশ্চিত। দীপক চিতলে চুরির কেসে ধরা পড়েছিল, তা সত্ত্বেও সে ভেবেছিল যে পরবর্তী অপরাধটা খুব সাবধানে করবে, আর এইবার সে মার্ডারও করে ফেলল, কিন্তু আবার ধরা পড়ল। অপরাধ কখনো ফল দেয় না, আর যদিও বা দেয় তবে সেই ফল বিষাক্ত হয়। আমাদের সমস্ত দর্শককে ক্রাইম পেট্রোলের তরফ থেকে শুভকামনা, অনেক অনেক শুভকামনা। আগামী পর্বে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে একটা নতুন কেসের সঙ্গে ক্রাইম পেট্রোল সতর্কতে। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.